আপনাদের এই প্রিয় চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই। আমরা বেছে এনেছি আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা খবরগুলো। প্রত্যেকটি আপডেট জানাবো আপনাদেরকে, পৌঁছে দেবো আপনাদের দরকারে। সর্বশেষে অশনি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, কেমন প্রভাব পড়বে রাজ্যে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কালবৈশাখীর সম্ভাবনা, বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্টটি একেবারে ভিডিওটি শেষে, তাই জুড়ে থাকবেন আমাদের সাথে। এছাড়াও এলআইসির আইপিও নেই, এলআইসি যাদের পলিসি হোল্ডার রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের প্রকল্প নিয়েও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন রোজ বাংলা ইউটিউব চ্যানেল। একেবারে তলানিতে গিয়ে ঠেকলো ভারতীয় মুদ্রা, সর্বকালীন রেকর্ড পতন ভারতীয় মুদ্রার, দেশের অর্থনীতিতে বড় ধাক্কা। আগে বিজেপি ভারতীয় অর্থনীতি নিয়ে ইউপিএ সরকারকে কড়া আক্রমণ করত, সেটা ছিল মনমোহন সিং জমানা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিজেপি আমলে সব থেকে করুণ অবস্থায় চলে গেল ভারতীয় মুদ্রা, কারণ টাকার দাম সবচেয়ে নিচে গিয়ে ঠেকলো এদিন। ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এদিন। সর্বকালীন রেকর্ড ভেঙে $1 দাম বেড়ে হলো ভারতীয় মুদ্রায় 77 টাকা 46 পয়সা। এর আগে কখনো ভারতীয় মুদ্রার এত অবনমন দেখা যায়নি। তাই অবশ্যইভাবে বলা যায় কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এবার আরও বেশি করে প্রশ্ন তুলতে শুরু করবে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। তবে হঠাৎ কেন এত বড় পতন হলো টাকার? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তো আছেই, তাছাড়া চীনে নতুন করে করোনা বৃদ্ধির ফলে যে লকডাউন হয়েছে তারও প্রভাব পড়েছে টাকার ওপর। অপরদিকে পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়ে ফেলল বিএসএফ, উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন। সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। সোমবার ভোরে অতর্কিতে ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ড্রোনটির, সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় 10 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা বলে মনে করা হচ্ছে। ড্রোনটি থেকে প্রায় 10 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এদিন অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি করে চালিয়ে সেটিকে নিচে নামিয়ে আনে। দাউ দাউ করে জ্বলছে শ্রীলঙ্কা দেশটি। গোটা দেশটিতে বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেও সংঘর্ষ, সাংসদের দেহ উদ্ধার হলো দেশ জুড়ে, জারি কারফিউ। শ্রীলঙ্কায় সংকট কাটছেই না, দেশটির জনগণ কোনো অবস্থাতেই সরকার পক্ষকে মেনে নেবে না, ফলে সংঘর্ষের বিরাম নেই। সোমবার শ্রীলঙ্কায় পরিস্থিতির অবনতি হয়েছে অনেকটাই। সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের এক আইন প্রণেতার লাশ উদ্ধার হয়েছে শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বোর সন্নিহিত নিত্তাম্বুয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অমরা কীর্তি আথু কোরালা নামের ওই এমপি নিত্তাম্বুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়ে যান। এ সময় তার গাড়ির অবরোধ করলে তিনি গুলি চালান, এতে 2 জন গুরুতর আহত হন। সংঘর্ষের মাত্রা বাড়ে। সংঘর্ষের মাঝেই কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সেই এমপি, আর তারপরেই তার লাশ উদ্ধার হয়েছে এদিন। প্রসঙ্গত 1948 সালে স্বাধীনতার পর সবথেকে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছে দেশের জনগণ। বেশ কিছুদিন ধরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা। সোমবার রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষও আহত হয়েছেন বলে খবর। এদিকে সংকট সমাধানে সোমবারই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষে। দেশ জুড়ে কারফিউ জারি করেছে ইতিমধ্যে শ্রীলঙ্কা পুলিশ। রাজ্যবাসীর জন্য বড় সুখবর, এবার প্রত্যেক রাজ্যবাসীর জন্য নতুন একটি স্মার্ট কার্ড আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। একটি মাত্র স্মার্ট কার্ড থাকলেই করতে পারবেন বহু কাজ। ওয়ান স্টেট ওয়ান কার্ড। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে স্মার্ট করতে নবান্নের পাখির চোখ এই স্মার্ট কার্ড। কারণ পাহাড় থেকে সাগর অভিন্ন এই একটি মাত্র কার্ডের মাধ্যমেই রাজ্যের সর্বত্র যে কোনো সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন এবার যাত্রীরা। মুক্তি মিলবে বারবার টিকিট কাটার হ্যাপা থেকে। রিচার্জ করার সময় বিশেষ ছাড় মেলায় যাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনি সঠিক ভাড়া আদায় হওয়ায় আয় বাড়বে পরিবহন দপ্তরেরও। রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেছেন, এই ব্যবস্থা দেশের মধ্যে আমরাই প্রথম চালু করব। সব দিক দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এই স্মার্ট কার্ড রাজ্যে চালু করতে চাইছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, এই 3 সরকারি পরিবহন নিগমের অধীনে বর্তমানে প্রায় 2600 সরকারি বাস চলে। ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 700 বাসকে এই অভিনব স্মার্ট কার্ডের আওতায় আনার প্রস্তাব জমা পড়ে গিয়েছে।
এ প্রসঙ্গে বিভাগীয় কর্তা বলেন, স্মার্ট কার্ড তৈরি, সোয়াইপ মেশিন, সফটওয়্যার সাপোর্ট, প্রতিটি ডিপোয় কর্মী রাখা, গোটা ব্যবস্থায় বেসরকারি একটি সংস্থা পরিচালনা করবে। রাজ্য সরকার কেবলমাত্র অনুমতি দেবে, তবে এর জন্য বাস পিছু টাকা দিতে হবে ওই সংস্থাকে। এই নতুন স্মার্ট কার্ড চালু করতে কয়েক কোটি টাকা খরচ হবে, তাই এই ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ দপ্তরে ইতিমধ্যে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নবান্নকে এই খরচের ভার নিতে হলেও ভবিষ্যতে রাজকোষে তা বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা। তাদের ব্যাখ্যা, হাতে টিকিট কাটার প্রক্রিয়ার অনেক জল থাকে, বহু ক্ষেত্রে উপযুক্ত নজরদারির অভাবে বহু যাত্রী টিকিট কাটেন না কিংবা কম ভাড়ার টিকিট কাটেন। এই কার্ড সর্বত্র চালু হলে ডিজিটাল লেনদেনের সৌজন্যে চুরি অনেকটাই দূর হবে পরিবহন দপ্তর থেকে। তো বুঝতেই পারলেন, রাজ্যবাসীর জন্য নতুন একটি স্মার্ট কার্ড আনতে চলেছে রাজ্য সরকার। সমগ্র রাজ্যতেই এই স্মার্ট কার্ড কার্যকর হবে। বিভিন্ন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে কোনো বাসেই আপনি উঠেন না কেন, এই স্মার্ট কার্ড সোয়াইপ করলে কন্ডাক্টরের কাছে আপনার থাকবে সোয়াইপ মেশিন, সেখানে আপনি আপনার কার্ড সোয়াইপ করলেই ভাড়া কিন্তু কেটে নেবে। যখন রিচার্জ করবেন সেই কার্ড, তখন কিন্তু অনেক ছাড়ও থাকবে রাজ্য সরকারের তরফ থেকে আপনার জন্যে। 2 বছর পর ফের চালু কৃষক রত্ন প্রকল্প। 342 জন চাষিকে সম্মানিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে তুলে দিচ্ছেন 10,000 টাকা করে, সাথে দেওয়া হচ্ছে সার্টিফিকেট। 2 বছর বন্ধ থাকার পর ফের রাজ্যের চাষিদের জন্য কৃষক রত্ন সম্মান চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক একজন করে মোট 342 জন কৃষককে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কার হিসেবে 10,000 টাকার চেক, একটি করে সার্টিফিকেট দেওয়া হবে কৃষকদের। আগামী 17ই মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই কৃষকদের এই সম্মান তুলে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। করোনা অতিমারির কারণে গত 2 বছর বন্ধ ছিল এই পুরস্কার প্রদান, তবে এখন রাজ্য তথা গোটা দেশে নিয়ন্ত্রণে কোভিড-19, সে কারণে এবার কৃষক রত্ন ফের দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়েছেন। 1 একরের বেশি জমির মালিকেরা এতদিন কৃষক বন্ধু প্রকল্পে যারা 5,000 টাকা করে পেতেন, তারা এখন পাচ্ছেন 10,000 টাকা করে। যারা পেতেন 2,000 টাকা, তাদেরকেও কিন্তু দ্বিগুণ টাকা দেওয়া হচ্ছে, তারা পাচ্ছেন 4,000 টাকা করে। ব্লক ভিত্তিক একজন করে মোট 342 জন কৃষককে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে 10,000 টাকার চেক, একটি করে সার্টিফিকেট দেওয়া হবে কৃষক ভাইদের। 20,557 কোটি টাকা রাজকোষে তুলে ফেলল কেন্দ্র এলআইসির শেয়ারের মাধ্যমে। জীবন বীমা নিগম তথা এলআইসির প্রথম শেয়ার তথা আইপিও থেকে 20,557 কোটি টাকা নিশ্চিত করল কেন্দ্র। সে সঙ্গে চলতি অর্থবর্ষে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা 65,000 কোটি টাকা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের মোদী সরকার। বাজারের অস্থির পরিস্থিতি সত্ত্বেও নথিভুক্তির দিন থেকে শুরু করে মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে লগ্নিকারীরা লাভবান হবে বলে দাবি করেছে সরকার। এলআইসির আইপিওর জন্য গত 4 মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার ছিল শেষ দিন। শেয়ার বাজারের সূত্র অনুযায়ী এদিন সন্ধ্যা 7টা পর্যন্ত ইস্যুর পরিমাণের 2.95 গুণ অর্থাৎ প্রায় 3 গুণ আবেদন জমা পড়েছে। যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতারা জমা দিয়েছে 2.83 গুণ আবেদন। অপ্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা জমা দিয়েছে 2.91 এবং সাধারণ লগ্নিকারীরা 1.99। পলিসি হোল্ডাররা 6 এবং এলআইসির কর্মীরা 4.4 গুণ আবেদন জমা দিয়েছেন। শেয়ারের মূল্য বন্ধনী 902 থেকে 949 টাকা ছিল। সাধারণ লগ্নিকারী এবং সংস্থার কর্মীরা শেয়ার প্রতি 45 টাকা, পলিসি হোল্ডাররা পলিসির প্রতি 60 টাকা করে ছাড় পেয়েছেন। 17ই মে বাজারে নথিভুক্ত হচ্ছে শেয়ারটি। 12 তারিখ হবে শেয়ার বন্টন। এই আইপিওর মাধ্যমে এলআইসিতে নিজেদের 3.5% অংশীদারি শেয়ার বাজারে ছাড়ছে সরকার। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, অশনির কতটাই প্রভাব পড়বে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিস্তারিত ওয়েদার রিপোর্টটি জানাচ্ছি। শুরুতেই চোখ রাখছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলোতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল 11ই মে প্রত্যেকটি জেলাতেই, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে 12ই মে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামীকাল 11ই মে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে 2-1টি জায়গায় থান্ডারস্টর্ম এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 12ই মে একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ থান্ডারস্টর্মের সাথে হালকা বজ্রপাত দেখা দিতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর 2-1টি জায়গায়।
এছাড়াও 13ই মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটারের ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 13ই মে বজ্রপাতের সঙ্গে থান্ডার স্টর্মের সম্ভাবনা বা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি, তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টি জেলায় আজকে ভারী বৃষ্টিপাত তথা 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিমি বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামীকাল 11ই মে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কোনো কোনো স্থানে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিন্তু আগামীকালও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিমি গতিবেগে আগামীকাল। এছাড়াও আমরা যদি চোখ রাখি 12ই মের দিকে, তাহলে 12ই মে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে বজ্রপাত এবং থান্ডার স্টর্মের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুরেও থান্ডার স্টর্মের সম্ভাবনা 12ই মে, তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 12ই মে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 100 দিনের প্রকল্পে এবার মাদুর শিল্পকে যোগ করা হচ্ছে। মেদিনীপুর সফরে ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের প্রকল্পে মাদুর চাষ এবং মাদুর বোনার শিল্পকে অন্তর্ভুক্ত করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে শুধু মেদিনীপুরের 5 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন রাজ্যের বাকি মাদুর চাষী শিল্পীরাও। আগামী 17ই মে মুখ্যমন্ত্রী মেদিনীপুর জেলা সফর শুরু করছেন, সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি করতে চলেছেন তিনি। গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে মাদুর শিল্পকে তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়ে প্রথম মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন ক্রেতা দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়ার স্ত্রী গীতা ভূঁইয়া। পরে বিধানসভা থেকে রাজ্যসভায় ইস্যুতে সর্বত্র সরব হয়েছেন মানস ভূঁইয়া। অবশেষে ভূঁইয়া দম্পতির দাবি পূরণ হলো। খুশি মাদুর শিল্পের আতুরঘর সবং ব্লক সহ পিংলা, নারায়ণগড় এবং ডেবরা ব্লকের শিল্পীরা। মানসবাবু জানালেন, সবংয়ের মাদুর শিল্প ভুবন বিখ্যাত, এখানে কোনো শিল্প নেই। 80% মানুষ মাদুর শিল্পের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক মানবিক সিদ্ধান্তে মাদুর শিল্প অক্সিজেন পাবে, লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে। এবার 100 দিনের প্রকল্পে অন্যান্য কাজের মতো মাদুর শিল্পের সঙ্গে জড়িত সকলকে জব কার্ড দেওয়া হবে বলে জানা যাচ্ছে। খুশি মাদুর চাষী এবং মাদুর শিল্পীরা। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় অশ্বিনীর কারণে মুখ্যমন্ত্রী নিজের সফরসূচি পিছিয়ে দিয়েছেন। আগামী 17 এবং 18ই মে মেদিনীপুর কলেজিয়েট মাঠে মুখ্যমন্ত্রী সভা, সেখানে 100 দিনের কাজে মাদুর শিল্পের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন তিনি। সবংয়ের 2,90,000 মানুষের মধ্যে 2 লক্ষই মাদুর চাষ এবং শিল্পের সঙ্গে যুক্ত। মেদিনীপুরের অন্যান্য ব্লক ধরলে সংখ্যাটা প্রায় 5 লক্ষের কাছাকাছি। রাজ্যের অন্যত্র বহু মানুষ মাদুর চাষের সঙ্গে যুক্ত।